নমস্কার, বেদজ্ঞান আয়ুর্বেদের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা, এবং আজকে যে বিষয় আমরা আলোচনা করব শুরুতেই আপনাদের জানিয়ে রাখবো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। একদিন আমি অফিসে আস্তে আস্তে দেখছিলাম স্টেশনে একজন বৃদ্ধ মানুষ কিছু সেল করছিলেন, এবং তার মুখে একটি কথা আমার খুব কানে বেজেছে, যেটা হলো উঠতে লাঠি, বসতে মাটি। অর্থাৎ এখনকার দিনে আপনারা সকলেই জানেন যে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, এবং খুব কম এজ থেকে ব্যথা, এবং সেই বিষয়টি আমার মাথায় আজকের এপিসোডের নাম যখন আমি শুনলাম তখন এলো সেই বৃদ্ধ লোকটির কথা, এবং সে বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে জানিয়ে রাখবো এই অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের একটি অনুষ্ঠান, যাতে সব সময় এই অনুষ্ঠানে আপনারা দেখতে পারেন। সব সময় কিভাবে? হাতে ফোন রয়েছে, সেখানে ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে সার্চ করুন CTVN AKT+, চলে আসবে লোগো, এবং সেখানে দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিমিং চলছে। এবং এই অনুষ্ঠান সব সময় যাতে দেখতে পারেন তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করা জরুরি। এবারে আমরা বিষয়ে আসবো এবং জানিয়ে রাখবো এই বিষয়ে আজকে যার সাথে বিস্তারিত আলোচনা করব, যিনি আরও ডিটেলসে জানাবেন এই বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান। ডক্টরকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। এবং ডক্টর, আজকে আমরা যে বিষয়টিকে বেছে নিয়েছি, যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, আজকালকার দিনে ঘাড়ে ব্যথা এবং শরীরের বিভিন্ন জায়গাতেই ব্যথাতে খুব কম বয়স থেকে মানুষজন সাফার করছে, এবং তার মধ্যে স্পন্ডিলাইটিসের মধ্যে এটাও একটা ভাগ। তো এই ভাগটা কি, মানে কি সমস্যা থাকতে পারে? হ্যাঁ, দেখুন, আপনি ঠিকই বলেছেন। আমরা অনেক ধরনের এখানে স্পন্ডিলাইটিস আমরা ডিসকাস করি, কিন্তু আজকে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস যেটা আমরা ডিসকাস করছি, এটা কিন্তু এমন একটা সমস্যা যেখানে কিন্তু একটা পয়েন্ট থেকে আমাদের রোগটা স্টার্ট হয় আর আস্তে আস্তে গোটা শরীরটাকে আমাদেরকে ইনভলভ করে নেয়। আমরা ডেইলি একটা সাবজেক্ট আমরা ডিসকাস করি, টপিক ডিসকাস করি, আমরা বোঝানোর চেষ্টা করি আমরা যে সমস্ত রোগ এক ক্যাটেগরিতে আসে না। সেটা অস্ট্রো আর্থ্রাইটিস হোক, রুমেটয়েড আর্থ্রাইটিস হোক, অ্যাঙ্কেল স্পন্ডিলিস হোক, বা সার্ভাইকাল স্পন্ডিলিসিস হোক, বা লাম্বার স্পন্ডিলিসিস, যে কোনো হাড়ের সমস্যা একটা ক্যাটাগরি আসে না। কেন কি আমরা দেখি খুব কমনলি মানুষরা একভাবেই সমস্ত রোগকে একভাবেই ম্যানেজ করার চেষ্টা করে, কিন্তু আয়ুর্বেদ বলছে প্রত্যেক রোগে আলাদা লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, আলাদা কারণ রয়েছে, তার লক্ষণ আলাদা রয়েছে, সমস্ত তার পুরো সিস্টেমটাই ডিফারেন্ট রয়েছে। তখনই কিন্তু আপনি প্রপার ট্রিটমেন্টে নিজেকে সুস্থ করতে পারবেন। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস এই জন্য নিয়েছি আজকের সাবজেক্ট, কেন কি এই রোগটা সমস্ত হাড়ের সমস্যা থেকে টোটালি ডিফারেন্ট। কেন কি এই রোগটা এমন একটা রোগ যেখানে কিন্তু প্রপার ট্রিটমেন্ট বা প্রপার প্রোটোকল বা প্রপার ডায়াগনোসিস না হলে একটা মানুষ পুরোপুরি পঙ্গু হয়ে যেতে পারে, তার লাইফস্টাইলটা পুরোপুরি কিন্তু বিছানা পর্যন্ত চলে যেতে পারে। কেন কি এই রোগটা স্টার্ট হয় আমাদের সেক্ট্রালিক জয়েন্ট থেকে, তারপর আস্তে আস্তে আমাদের স্পাইনে বেড়ে যে আমাদের যেটা স্পাইনে যে হাড়গুলো রয়েছে 33টা হাড়, সমস্ত হাড়গুলোকে ইনভলভ করে নেয়। তারপর শরীরে বাকি যে জয়েন্টসগুলো আছে, বিগ জয়েন্টস, স্মল জয়েন্টস, সমস্ত জয়েন্টসকে ইনভলভ করে নেয়। বেসিক্যালি দুটো জয়েন্টসের মাঝখানে যে গ্যাপগুলো থাকে, সেই গ্যাপ থাকার জন্য কিন্তু আমরা ফ্লেক্সিবিলিটি আমাদের থাকে, আমরা ঘাড় ঘোরাতে পারি, আমরা ওঠা বসা করতে পারি, বা হাঁটু ফোল্ড করে আমরা মাটিতে বসতে পারি। এই গ্যাপগুলো যখন আমাদের ফিল আপ হয়ে যায়, ক্যালসিফাইড হয়ে যায়, তখনই কিন্তু এই রোগটা আমাদের তৈরি হয়, যেটা আমরা স্পাইনে দেখি। যখন একটা সময় পর আমরা MRI রিপোর্ট করি বা এক্সরে রিপোর্ট করি, সেখানে দেখা যায় যে পেশেন্টের স্পাইন যেটা রয়েছে ওটা পুরোপুরি বাম্বু স্পাইন মতন হয়ে গেছে, মানে মাঝখানে কোনো গ্যাপ নেই। সেই জন্য এই পেশেন্টকে আপনারা ইজিলি রাস্তায় আপনি হাঁটলেই দেখতে পারবেন, বুঝতে পারবেন যে এই মানুষটা কিন্তু অ্যাঙ্কাইলোজিং মতন হয়ে গেছে। কেন তার বডির সামনের দিকে ফরওয়ার্ড একটু ঝুঁকে যাবে, সে যখন হাঁটবে স্লো ছোটো ছোটো স্টেপ নিয়ে হাঁটবে, সে তার স্পিডটা অনেকটাই কমে যাবে। দেখে আপনারা বুঝতে পারবেন যে এই পেশেন্টটা কিন্তু অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলোসিসে আক্রান্ত হয়ে গেছে। একদমই, আমি লক্ষণগুলো জানতে চাইবো, কিন্তু তার আগে জানবো যে কোন কোন এজের মানুষদের এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসটা বেশি হয়। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস আমরা দেখি খুব কম বয়স থেকে মানুষ আক্রান্ত হয়ে যায়, মিডল এজ আর খুব কম বয়সে মানুষ আমরা দেখি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস মতন রোগ থেকে আক্রান্ত হয়ে যায়। আচ্ছা, মানে মোটামুটি কোন এজ থেকে তাহলে ধরা যেতে পারে? আর দেখুন, আমি পেশেন্ট যেটা পেয়েছি, বেসিক্যালি আমরা পেশেন্ট দেখি 17-18 বছর বয়স থেকেই লক্ষণগুলো আমরা দেখেছি পেশেন্ট পেয়ে গেছে। তারপর এবার যখন 17-18 বছর থেকে আপনি সিমটমস দেখতে পাচ্ছেন বা রোগ থেকে আক্রান্ত হয়ে গেছে, তার মানে ইট মিনস তারপর তো ফ্লো অন চলতেই থাকবে। একদম একদম। তাহলে এবারে সেই প্রশ্নেই আসবো যে কি কি লক্ষণ দেখলে পরে বোঝা যাবে যে হ্যাঁ তার এই সমস্যা হয়েছে? মানে পেশেন্টের একটা সেক্রোইলিক জয়েন্ট থেকে ব্যথা হবে। সেক্রোইলিক জয়েন্ট মানে আমাদের কোমরে ঠিক একটু নিচের থেকে ব্যথা পেশেন্ট ফিল করবে, তার উঠা বসা করতে গেলে সমস্যা হবে, কারণ স্টিফনেস থাকবে, পেন থাকবে, বডি একটু সামনের দিকে ঝুঁকে যাবে, ফরওয়ার্ড ব্যান্ডিং থাকবে।
চোখ লাল হবে, ইউআইটিস যেটা বলা হয়, চোখে লালি চলে আসবে, তার সঙ্গে পেশেন্ট নিঃশ্বাস নিতে একটু সমস্যা হবে। তো এই সমস্ত সিমটমস দেখার পর আমরা কিছু ব্লাড পরীক্ষা বা এক্সরে রিপোর্ট বা এমআরআই রিপোর্ট যখন করি আমরা, তখন আমরা কনফার্ম করতে পারি যে পেশেন্টটা অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিস থেকে আক্রান্ত হয়ে গেছে। আচ্ছা, আমরা লক্ষণ তো জানলাম, তাহলে এবারে প্রশ্ন অবশ্যই এটাই আসে যে কি কি কারণ রয়েছে এই অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস, এই যে এটা হওয়ার পেছনে কি কি ভুল, আমাদের কি কি গাফিলতি, বা এটা বংশানুক্রমিকভাবে আসে কিনা, কি কি কারণ? দেখুন, এটা অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিসের জেনেটিক একটা কারণ হতে পারে, যে ফ্যামিলি কারো রয়েছে, সেখান থেকে নেক্সট জেনারেশন ক্যারি ফরওয়ার্ড করতে পারে। তারপর হচ্ছে আমাদের আইবি যেটা বলছে আমাদের, যে শরীরে আমাদের যেটা 3টে বায়োলজিক্যাল ফ্যাক্টর রয়েছে, বায়ু, পিত্ত, কাফ। শরীরে যখন বায়ু আমাদের প্রকোপ হয়, আমাদের অস্থি আর মজ্জাকে গিয়ে এফেক্ট করে, তখন গিয়ে কিন্তু এই রোগটা আমাদের শরীরে তৈরি হয়, যেটা আমরা অস্থি মজ্জাগত বাত রোগ, এই রোগটাকে আমরা বলি। আচ্ছা, তাহলে এই যে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস যেটা, তাহলে শরীরের কোন অংশে বেশি সমস্যা হয়, কোন অংশে বেশি পেন বা প্রবলেম কোথায় বেশি হয়? এটা বেসিক্যালি আমাদের স্পাইন, মানে বেসিক্যালি স্টার্ট হয় আমাদের সেক্টুরাল জয়েন্ট থেকে, আচ্ছা, তারপর আমাদের পুরো স্পাইনটাকে অ্যাটাক করে। তো যত জয়েন্টসগুলো রয়েছে আমাদের শরীরে, বিগ জয়েন্ট, স্মল জয়েন্টস, যত জয়েন্টসগুলো রয়েছে সমস্ত জয়েন্টকে কি আস্তে আস্তে অ্যাটাক করে। স্টার্ট হচ্ছে সেক্রোইলেগ জয়েন্ট থেকে, মানে কোমরে ঠিক নিচুন থেকে স্টার্ট হচ্ছে, আস্তে আস্তে পুরো স্পাইনটাকে অ্যাটাক করছে। তারপর আমাদের যে বিগ জয়েন্ট, স্মল জয়েন্ট, মানে বিগ জয়েন্টস বলতে গেলে যেখানে আমাদের হিপ রয়েছে, আমাদের হাঁটু রয়েছে। স্মল জয়েন্টস বলতে গেলে হাতের অঙ্গুলগুলো যেটা রয়েছে, রিস্ট রয়েছে আমাদের, এই স্মল জয়েন্টসগুলো রয়েছে, এই সমস্ত জয়েন্টসগুলোকে কিন্তু আস্তে আস্তে পুরো ইনভলভ করে নেয়। আচ্ছা, আমরা এই বিষয়ে আরো কথা বলবো, আরো জানবো, তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দিদি, আমি দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট থেকে বলছি। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আচ্ছা, আপনার নাম আর বয়সটা বলবেন। আমার নাম সেলিমা, আমার বয়স 40। আচ্ছা, কি সমস্যা, কি জানবেন? দিদি, আমার দুটো হাঁটুতে খুবই ব্যথা। প্রথমে একটাই ছিল ডান হাঁটু, আবার বাম হাঁটুতেও ব্যথা। আচ্ছা, কত বছর থেকে সমস্যা আপনার? আমার এই 4-5 বছর ব্যথাটা। আচ্ছা, 4-5 বছর আগে যে আগে একটাই হাঁটু ছিল, এখন দুটোই হাঁটু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ডাক্তার। কোনো চিকিৎসা করিয়েছিলেন? এর আগে ওই অ্যালোপ্যাথি খেয়েছিলাম, ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু সুরের আর কিছু হয়নি। আর বয়স কত বললেন? 42, 42? ওই 40-42 হবে। 40? হ্যাঁ। আচ্ছা, আপনার কি শরীরে ওয়েট প্রচুর, নাকি শরীর বডি ওয়েট আছে? না, আমি রোগা। রোগা। আচ্ছা, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি বয়স যেটা বলছেন 40, আর আপনি বলছেন 5 বছর থেকে আপনি হাঁটু ব্যথা থেকে আক্রান্ত রয়েছেন। বেসিক্যালি এটা বয়স জরুরি রোগ। আমরা স্পেসিফিক্যালি দেখি 50-এর পর পেশেন্ট আমাদেরকে কমপ্লেন করে যে হাঁটু ব্যথা হচ্ছে, বা হাঁটু ফুলে যাচ্ছে, বা আমরা হাঁটার সময় খটখট আওয়াজ হচ্ছে, বা মাটিতে আমরা বসতে পারছি না। তো বয়স মানে সঙ্গে বা সিমটমস দেখে আমরা বুঝতে পারি যে আপনার অস্টিওআর্থ্রাইটিস রোগ একটা হয়ে গেছে। কিন্তু আপনি বলছেন 40 বছর বয়স আপনার রয়েছে, আর 35 বছর বয়স থেকে এই সমস্যাগুলো আপনি ফেস করছেন। আপনি মানে অন অ্যান্ড অফ আপনি ব্যথা ওষুধও খেয়েছেন, অ্যালোপ্যাথি ব্যথা ওষুধগুলো খেয়েছেন। আগে একটা হাঁটু ছিল, এখন দুটো হাঁটুই আপনি সমস্যা পাচ্ছেন। দেখুন দিদি, এখানে হচ্ছে গাফিলতি, যে আপনার যখন প্রপার চিকিৎসা বা ডায়াগনোসিস করতে পারি না, তখন আমরা আলটিমেটলি এই সমস্যাগুলো আমাদের অনেক অ্যাগ্রাভেট হয়ে যায়। একটা হাঁটু থেকে এখন দুটো হাঁটুই কিন্তু ইফেক্টেড হয়ে গেছে। আপনি ইমিডিয়েটলি আমাদের চেম্বার যোগাযোগ করুন, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিন। আদারওয়াইজ আজকে 40 বছর বয়স রয়েছে আপনার, সামনে যে বয়সগুলো রয়েছে বা সামনে যে লাইফগুলো রয়েছে, ওটা খুব কষ্টদায়ক হয়ে যাবে। কেন হাঁটু ভালো না থাকলে আপনি বাজার যাওয়া বা বাড়ির সমস্ত কাজকর্ম কিন্তু করতে পারবেন না। এবার হাঁটু থেকে আস্তে আস্তে সমস্যা অন্যদিকে বাড়বে, কেন বায়ু সমস্যা, বাতের সমস্যা। বাত এক জায়গায় অ্যাগ্রেভেট হয় না, এটা আস্তে আস্তে আমাদের গোটা শরীরকেই ডিস্টার্ব করে। আমাদের যত জয়েন্টসগুলো রয়েছে সমস্ত জয়েন্টস আমাদের ড্রাইনেস তৈরি করে। তো একটু হেল্পলাইন বা ফোন করে ইমিডিয়েটলি যোগাযোগ করুন, তাহলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। একদমই সঙ্গে থাকুন, এবং অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, স্ক্রিনে যাচ্ছে হেল্পলাইন নম্বর, সেই নম্বরগুলিতে ফোন করুন এবং অবশ্যই সমাধান পাবেন। আচ্ছা, এবারে আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, যে এই যে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস, এবারে আমি একটু জানতে চাই যে নর্মাল যে স্পন্ডিলাইসিস, তার সাথে এই যে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস, এর কি ডিফারেন্স রয়েছে, কি কি পার্থক্য রয়েছে? খুব ভালো প্রশ্ন আপনি করেছেন, কেন কি স্পন্ডিলাইসিস আমরা দেখি, যেমন সার্ভাইকাল স্পন্ডিলাইসিস দেখি আমরা, বা লাম্বার স্পন্ডিলাইসিস দেখি আমরা। তো এই স্পন্ডিলাইসিস লোকালাইজ স্পন্ডিলাইসিস থাকে, যেমন মানে সার্ভাইকাল মানে শুধু ঘাড় পর্যন্ত সমস্যা থাকে, লাম্বার স্পন্ডিলাইসিস মানে কোমর পর্যন্ত থাকে। কিন্তু অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস এটা কিন্তু আমাদের গোটা মানে যত ইয়ে রয়েছে স্পাইন, পুরো স্পাইনটার সঙ্গে আমাদের যত বডি জয়েন্টসগুলো হচ্ছে সমস্ত জয়েন্টসগুলোকে এফেক্ট করে নেয়।
তো এখানে এই তফাৎটাই রয়েছে যে আমাদের স্পেসিফিক্যালি যে সার্ভাইকালের সমস্যায় থাকে সেখানেই কিন্তু হাড়গুলো ডিজেনারেশন হচ্ছে, কিন্তু অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিসে গোটা শরীরে ইনভলভ হয়ে যায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন যে এই রোগের সাথে HLA-B27 এই জিনের কি সম্পর্ক, এটা একটা জানার বিষয় রয়েছে। এটা আমাদের একটা ডিএনএ, যেখানে কিন্তু আমাদেরকে পরীক্ষা করতে হয় পেশেন্টদের যারা অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিস থেকে আক্রান্ত থাকে তাদের HLA-B27 পজিটিভ না নেগেটিভ, এটা আমাদেরকে দেখতে হয়। আচ্ছা, অনেকে দেখা যায় যে যাদের কাজ থাকেই বসে বসে, যেমন ল্যাপটপ ডেস্কে বসে কাজ, এবং তাদের ক্ষেত্রে যে এক নাগারে বসে রয়েছে, যে এটার ফলেও কি হতে পারে এই সমস্যা? দেখুন, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিস আপনি একটা জায়গায় বসে আছেন তার জন্য হতে পারে না। আপনার আচ্ছা। লাম্বার স্পন্ডিলোসিস হতে পারে, আচ্ছা। সার্ভাইকাল স্পন্ডিলোসিস হতে পারে, কন্টিনিউয়াসলি আপনি এক জায়গায় বসে আপনি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন, তার জন্য এই প্রবলেমটা আপনার আসতে পারে। কিন্তু অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিস মানে এক জায়গায় বসে কাজ করলে আপনার হওয়ার চান্সেস কম থাকে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে কি কি কারণ রয়েছে, এবং তার মধ্যে প্রধান যে ভুলগুলো আমরা নিয়মিত করি সেগুলো কি একটু জানবো, একদম প্রধান যেই ভুলগুলো আমরা করি। প্রধান ভুল যেটা হয় সেটা হচ্ছে প্রপার চিকিৎসা পেশেন্ট পায় না। কেন অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিস বা যে কোনো হাড়ের সমস্যা আমরা দেখি পেশেন্ট ফার্স্ট লাইনের ট্রিটমেন্ট পাচ্ছে ব্যথা ওষুধ, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, এই ছাড়া পেশেন্ট কোনো ওষুধ পাচ্ছে না। তো ন্যাচুরালি আপনি রোগকে ইগনোর করছেন, রোগকে ইগনোর করে আপনি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট উপর যাচ্ছেন। আর সিমটোম্যাটিক ট্রিটমেন্ট আলটিমেটলি এমন সময় হয়ে যায় যেখানে কিন্তু আপনার রোগটা কিন্তু এক জায়গায় বসে থাকে না, প্রবলেমটা জাস্ট সেক্টোইলিয়াক জয়েন্ট থেকে স্টার্ট হয়ে আস্তে আস্তে গোটা শরীরকে আপনার জয়েন্টসগুলোকে ইফেক্ট করে। আপনার ট্রিটমেন্ট প্রপার থাকলে বা আপনি প্রপার ম্যানেজমেন্ট বা প্রপার প্রোটোকলগুলো মেনে ট্রিটমেন্ট করলে আপনার রোগ কিন্তু বাড়বে না, অ্যাগ্রাভেট করবে না। হতে পারে এক জায়গায় আটকে থাকবে বা ওখান থেকে রিভার্স করবে, ব্যাক করবে, কিন্তু প্রপার ট্রিটমেন্ট না পাওয়ার জন্য আলটিমেটলি আমরা দেখি যে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিস মতন পেশেন্ট একটা সময় পর ওনার কন্ডিশন এতটা ডিটোরেট করে যায় যেখানে পেশেন্টকে হিপ রিপ্লেসমেন্ট করতে হয় বা নি রিপ্লেসমেন্ট করতে হয়। তো পেশেন্ট ডে বাই ডে ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যায়, যে পুরো স্পাইনটাই বাম্বু স্পাইন হয়ে যাচ্ছে, যেটা কিন্তু হওয়া উচিত নয়। তো সেই জায়গায় কিন্তু পেশেন্ট অনেক সময় ইগনোর করে ফেলে, যে ভাবে যে ব্যথা ওষুধগুলো আমি খাচ্ছি এটা ব্যথা কমে যাচ্ছে, মানে আমার রোগটার চিকিৎসা হয়ে যাচ্ছে। আচ্ছা, বেশ, আমরা আরও জানবো, আরও বুঝবো, এবং তার একটি ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, স্বপ্নাটক জয়নগর থেকে বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? জয়নগর থেকে। আচ্ছা, আপনার নাম আর বয়সটা বলুন। স্বপ্না কয়াল। না, হচ্ছে কি বয়স 52 বছর। আচ্ছা, কি সমস্যা রয়েছে? ঘাড় আর মাথা পিছনটা আর ঘাড়টা ব্যথা প্রচন্ড। আচ্ছা, ওটা কি স্পন্ডিলাইটিস না অন্য কিছু? ঘাড়ে পিছনে বলছেন আপনি, মানে মাথা পিছনে ব্যথা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আর কোন জায়গা বললেন? আর ওই হাঁটুরও সমস্যা আছে। হাঁটুর সমস্যা রয়েছে, ঘাড়ের সমস্যা রয়েছে। হ্যাঁ, কতদিনের হ্যাঁ, সমস্যা এটা আপনার? হ্যাঁ, কতদিন থেকে প্রবলেম ফেস করছে? এই ঘাড় আর মাথাটা বছর কেনে হয়েছে, আর হাঁটু তো 3-4 বছর। আপনার বয়স কত? 52 বছর। 52 বছর। কোনো এক্সরে রিপোর্ট বা কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? হ্যাঁ। তো রিপোর্টে কি পাওয়া গেছে? রিপোর্ট করিনি, এমনি ওষুধ খাচ্ছি, আচ্ছা। রিপোর্টটা করা হয়নি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি ঘাড়ের সমস্যা বললেন, হাঁটুর সমস্যা বললেন, তো যেটা হাঁটুর যেটা আপনার প্রবলেম আপনি বলছেন অস্টিওআর্থ্রাইটিস, আর ঘাড়ে যেটা স্পন্ডিলোসিস সমস্যাই রয়েছে আপনি 3-4 বছর থেকে প্রবলেমটা ফেস করছেন। এক্সরে করলে আর একটু পরিষ্কার পিকচার হয়ে যাবে যে আমাদের যে ঘাড়ে 7টা হাড় রয়েছে, কোন হাড়টা বেসিক্যালি ইফেক্ট হয়েছে। বেসিক্যালি আমরা দেখি C6 অ্যান্ড C7 সব থেকে বেশি ইফেক্টেড হয় সার্ভাইকাল স্পন্ডিলোসিসে। আর হার্ট এক্সরে করলে আপনি জানতে পারবেন আপনার সমস্যাটা কতটা বেড়ে গেছে বা কোন স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন। আপনি জয়নগর থেকে বলছেন, আমাদের চেম্বার যোগাযোগ করুন, ট্রিটমেন্ট করান। আসতে পারছেন না, অনলাইন কনসালটেশন করুন। এই জন্য বলছি, কেন কি আয়ুর্বেদ এমন একটা ট্রিটমেন্ট যেখানে কিন্তু রোগের চর্চা হয় বা রোগের ট্রিটমেন্ট করা হয়। আর আপনি যখন আসবেন আপনার রোগের ট্রিটমেন্ট হবে, সঙ্গে আপনার লাইফস্টাইলটা কীভাবে আপনি চেঞ্জ করবেন বা কীভাবে আপনি লাইফস্টাইল লিড করবেন, এ সমস্ত গাইডলাইন্স আপনি পাবেন। তাতে দেখবেন ফিউচারে আপনি অনেক সুস্থ ভালো থাকবেন। একদমই তাই, এবং অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরও একটি ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সিঙ্গাপুর কাছি থেকে। আচ্ছা, আপনার নাম আর বয়সটা বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন?
পূর্ব মেদিনীপুর কাছি থেকে বলছি। আচ্ছা, আপনি টিভি থেকে একটু দূরে এসে কথা বলুন, ঠিক আছে? বেশ, আপনার কি সমস্যা রয়েছে আর বয়সটা একটু বলুন। আচ্ছা, ফোন কেটে গেছে, আবার চেষ্টা করুন ফোন করার। এবং আরো একটি ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার নমস্কার, আমি তাজনগর শ্যামপুর হাওড়া থেকে বলছি, হারাধন চক্রবর্তী। আচ্ছা, আপনার বয়স? আমার বয়স, আমার মিসেসের বয়স 42 বছর। আচ্ছা, আপনি মিসেসের ব্যাপারে জানবেন? ওনার ব্যাপারে জানবো। ওনার 1 আচ্ছা, বছর আচ্ছা, আগে বলুন। জরায়ু টিউমার হয়েছিল, অপারেশন হয়েছিল। হুম। তো বর্তমানে ওনার নার্ভের প্রবলেম হয়েছে, মানে শরীরে চারিদিকে যন্ত্রণা, কোমর, পা, হাত, বুকের পাঁজরা যন্ত্রণা হয়। আমি কি করলে সুস্থ থাকবে বা ভালো হবে একটু বলবেন। তো এই সমস্যার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা বা কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? না, কোনো পরীক্ষা করি না। কোন ডাক্তার দেখাবো, কিভাবে সুস্থ হবে, কোন ডাক্তার দেখাই না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। তো দেখুন, সবথেকে প্রথম তো আমাদেরকে ডায়াগনোজ করতে হবে যে কী কারণের জন্য আপনার মিসেসে গোটা শরীরে ব্যথা যন্ত্রণা হচ্ছে। তো আপনি একটু হেল্পলাইন বা ফোন করুন, আমাদের চেম্বার যোগাযোগ করুন। কেন কি আমি প্রোগ্রামে স্টার্টিংই বললাম যে সমস্ত ব্যথার জন্য ব্যথা ওষুধ, মানে একটাই ব্যথা ওষুধ আমাদের আয়ুর্বেদে, বা আমাদের আয়ুর্বেদে কোনো ব্যথা ওষুধ নয়। আমাদের প্রত্যেক রোগে আলাদা ট্রিটমেন্ট রয়েছে, লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, যেটা আমাদেরকে প্রোটোকলটা মানতে হয়। তখনই আছে কিন্তু আমরা সাকসেসফুলি মানে পেশেন্টদেরকে রেজাল্ট দিচ্ছি বা পেশেন্টদেরকে সুস্থ করছি। তো একটু আপনি কষ্ট করে আপনার সমস্ত রিপোর্ট নিয়ে মিসেসকে নিয়ে আমাদের চেম্বার যোগাযোগ করুন। আমাদের চেম্বার কলকাতাও রয়েছে, ব্যান্ডেলও রয়েছে, যেখানে আপনার সুবিধা সেখানে আপনি আসতে পারেন। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং দেখুন, ইয়েলো একটি বক্সের নম্বর যাচ্ছে, হেল্পলাইন নম্বর, সেখানে ফোন করে কিন্তু আপনার সমস্যা জানাতে পারেন, অবশ্যই পাবেন সমাধান। দেখুন, একদম টিভি স্ক্রিনে নিচে ইয়েলো একটি বক্স রয়েছে, রেড, যেখানে লেখা হেল্পলাইন নম্বর, এবং তার নিচেই কিন্তু রয়েছে একদম হেল্পলাইন নম্বর। সেই নম্বর দুটিতে আপনারা ফোন করুন। এবং এবারে যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, আবারও ফিরবো সেখানে, যে এই যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইসিস, এটি হলে কি স্পাইনের আকারের কোনো পরিবর্তন হয়? মানে যেমনটা আপনি বলছিলেনও যে একটু পুজো হয়ে যাওয়ার যে ব্যাপারটা, ওটা ঠিক কোন পর্যায়ে গেলে হয়? এটা হচ্ছে অ্যাডভান্স স্টেজ, যেখানে পেশেন্ট বেসিক্যালি 4 স্টেজে গেলে যে পেশেন্টের পুরো স্পাইনটা বাম্বো স্পাইন হয়ে যায়, পেশেন্ট সামনের দিকে পুরোপুরি বেন্ড হয়ে যায়, ঝুঁকে যায় পেশেন্ট। মানে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইসিস পেশেন্টকে আমরা দেখেছি যারা কন্ডিশন এতটা ডিটোরেট করে যায় যে লাস্টে তাদের বডি পুরোপুরি একটা পুতুলের মতন হয়ে যায়। মানে উঠা বসা, হাঁটা চলা প্রচুর কষ্টদায়ক হয়ে যায়। মানে পাশে কেউ থাকলে তার সঙ্গে কথা বলতে গেলে পুরো বডিটাকে রোটেট করে তাদের সঙ্গে কথা বলতে হয়। রাত্রেবেলা তারা বিছানায় শুয়ে সোজা হয়ে ঘুমাতে পারে না। মানে বাথরুম, টয়লেট তো আপনি ছেড়ে দিন, মানে এতটা কষ্টদায়ক ওদের লাইফ হয়ে যায়। তো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইসিস বেসিক্যালি ডে বাই ডে যতদিন আপনি ইগনোর করবেন, তখন গিয়ে কিন্তু এই তো দিন, মানে এই অ্যাডভান্স স্টেজ পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন। একদমই তাই। এবং এর ট্রিটমেন্ট প্রসেস নিয়ে তো আমরা আলোচনা করবোই, জানবো, শুনবো। এবং তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমরা ইয়ে থেকে বলছি, কোথা থেকে? বর্ধমানে পাটুলি থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আপনার নাম আর বয়সটা একটু বলুন। আমার নাম হচ্ছে মানসী, আর হচ্ছে আমার বয়স হচ্ছে 51। আচ্ছা, কি সমস্যা? হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলছি, কি সমস্যা রয়েছে, কি জানাতে ফোন করেছেন? আমার সমস্যা হচ্ছে, আমার রিমোটয়েড বাত আছে, আর আমার হাঁটুরও ব্যথা এখন বর্তমানে। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার এখন বর্তমানে হচ্ছে ওই মাজার থেকে পায়ের পর্যন্ত, গোড়ালি পর্যন্ত পায়ে ব্যথা যন্ত্রণা করছে। আপনি রুমেটা আর্থ্রাইটিস বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিমোটয়েড। কত বছর থেকে আপনার এই সমস্যাটা? এই সমস্যাটা আমার হয়েছে, এটা ধরা পড়েছে 19 সালে ধরা পড়েছে। আচ্ছা, 2019 সালে। আপনার বয়স কত? আমার বয়স 51। 51। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখেন, রুমেটা আর্থ্রাইটিস আর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইসিস মোটামুটি দুটোই রোগ, কিন্তু পাশাপাশি রোগ। আমরা দেখি অস্টিওআর্থ্রাইটিস একটা হাঁটু ইফেক্টেড হয়, স্পন্ডিলাইসিস, লাম্বার স্পন্ডিলাইসিস কোমর বা ঘাড়, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস আমরা দেখি। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইসিস আর রুমেটা আর্থ্রাইটিস দুটোই কিন্তু পাশাপাশি রোগ। কেন রুমেটা আর্থ্রাইটিসও যেটা আমরা দেখি মাল্টিপল জয়েন্ট পেন হয়, মানে গোটা শরীরে যত জয়েন্টসগুলো হচ্ছে সমস্ত জয়েন্টসগুলো ইফেক্টেড হয়ে যায়। এখানে প্রবলেমটা কী হয়, এখানে স্মল জয়েন্টস আগে ইফেক্টেড হয়, তারপর বিগ জয়েন্টস দিকে সমস্যাটা যায়। আর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইসিস যেটা আমরা দেখি যে বিগ জয়েন্টস থেকে আস্তে আস্তে স্মল জয়েন্টসের দিকে সমস্যাগুলো যায়।
তো আপনি একটু হেল্পলাইনে ফোন করুন, আয়ুর্বেদ ট্রিটমেন্টে আসুন, কেন আয়ুর্বেদ ট্রিটমেন্টেই এখানে আপনি সাকসেস পাবেন। কেন কি একটা রুমেটা আর্থ্রাইটিস পেশেন্টকে আমরা লাইন অফ ট্রিটমেন্ট যেমন ওষুধ দরকার তেমন কিন্তু লাইফটা চেঞ্জ করতে হবে। কেন আমরা এটা আমবাত সঙ্গে কোরিলেট করি। আমবাত মানে হচ্ছে আমাদের শরীরে যে টক্সিনগুলো তৈরি হয় সেখানের সঙ্গে আম মিলিয়ে কিন্তু এই রোগটা আমাদের তৈরি হয়। তো একে বোঝাতে গেলে আমার সময় লাগবে। আপনি একবার আমাদের চেম্বারে যোগাযোগ করুন, আমরা ডিটেলগুলো আপনাকে দিয়ে দেবো। একদমই। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং যে বিষয়ে আমরা কথা বলছিলাম, যেমনটা ফোনের আগেই বললাম যে ট্রিটমেন্টের ব্যাপারে জানবো, এবং তার আগে যেটা জানবো যে এই রোগটা, এই সমস্যাটা, এটা নির্ণয় করার জন্য কি কি টেস্ট রয়েছে? দেখুন, এমআরআই রিপোর্ট রয়েছে, এক্স রে রিপোর্ট রয়েছে, তার সঙ্গে আমরা পেশেন্টের HLA-B27 করি, হিমোগ্লোবিন করে নিই, ইউরিক অ্যাসিড আমরা করে নিই, ভিটামিন ডি, ক্যালসিয়াম, এই সমস্ত রিপোর্ট তার সঙ্গে প্যারালালি আমরা করে নিই। তাতে কী হয়, কনফার্ম হয়ে যায় যে পেশেন্টের মানে অ্যাট প্রেজেন্ট কন্ডিশন কেমন রয়েছে। একদমই। এবারে একদম সেই ট্রিটমেন্ট প্রসেস নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? ঝাড়গ্রাম থেকে বলছিলাম। আচ্ছা, বলুন কি নাম আর কি বয়স আপনার? বয়স হচ্ছে 61 বছর বয়স। আচ্ছা, ঘাড়ের সমস্যা, ঘাড়ে ব্যথা। হ্যাঁ হ্যাঁ, বলুন। ঘাড়ের মাথা ভার করে রাখে, মাথাটা ভারী হয়ে থাকে, ঘাড় ঘুরাতে পারি না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, সঙ্গে থাকুন। আপনি যে সমস্যা বলছেন তার সমাধান আয়ুর্বেদে রয়েছে, তার জন্য আপনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে। একদমই। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং নিচে দেখুন নাম্বার যাচ্ছে বক্সে, এবং সেই নম্বরে দেখুন টিভি স্ক্রিনের নিচে কিন্তু যাচ্ছে, সেই নম্বরে ফোন করুন। হেল্পলাইন নম্বর, অবশ্যই তারা আপনাকে সাহায্য করবে এবং সঠিক সমাধান নিশ্চয়ই পাবেন। তার আরও একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দিদি ভাই, আমি পূর্ব মেদিনীপুর কাঁচি থেকে বলছি। নমস্কার, কি নাম আপনার? নাম আমার দিদি ভাই, আমি আমার স্ত্রীর কথা বলছি, ভারতী মাল। আচ্ছা, বয়স কত আপনার স্ত্রীর? বয়স 42। আচ্ছা, কি সমস্যা? উনি কিছুক্ষণ হাঁটার পরে পাটা খোলা ধরে যায় আর হাঁটতে পারে না, হাঁটার ক্ষমতা থাকে না। ফুলাটা কোথাও হয়, গোড়ালিতে না হাঁটুতে? না, ঠিক হাঁটুর নিচে এসে যায়। হাঁটুর নিচে তো, হাঁটুর নিচে। আবার কিছুক্ষণ ওইখানে বসে থাকলে কিছুক্ষণের পরে আবার হাঁটা আচ্ছা। করতে হাঁটতে হবে। আচ্ছা, তো কোনো ডক্টর দেখিয়েছিলেন এর আগে? না, এর আগে ডাক্তার কোনো দেখায়নি। কত বছর থেকে কষ্ট পাচ্ছেন উনি? হ্যাঁ, প্রায় 3-4 বছর হয়ে গেল। তাহলে 3-4 বছর থেকে কীভাবে ম্যানেজ করছেন উনি? ওই কি করবো স্যার, আমরা গরিব মানুষ, আর পয়সা তো খুব কম, সেই জন্য আমরা চিকিৎসা করাতে পারিনি। আর সেই আপনি যদি একটু দয়া করে যদি ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, ঠিক আছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। দেখুন, আপনি বললেন আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। আপনি প্রাইমারি স্টেজে যখন ইগনোর করবেন, তখন আলটিমেটলি অ্যাডভান্স স্টেজে কী করবেন আপনি? অ্যাডভান্স স্টেজে ডক্টরবাবু বলবে হাঁটু পাল্টাতে হবে, তখন কী করবেন আপনি? পেশেন্টকে ফেলে রাখবেন বাড়িতে বা ফেলে দেবেন, না আমি চিকিৎসা করবো না, তুমি এইভাবে কষ্ট পাও? এই জায়গায় তো কমন সেন্স আমাদেরকে ইউজ করতে হবে। যখন সমস্যা ছোট থাকবে, মানে আপনি তাড়াতাড়ি কম টাকায় নিজেকে সুস্থ করে নিতে পারবেন। আর যখন আপনি ওই রোগটাকে ওই সময় যখন ইগনোর করবেন, তখন আপনি আলটিমেটলি অ্যাডভান্স স্টেজে যাওয়ার পর তো আর আপনি চিকিৎসা করাতে পারবেন না। আপনি কাঁথি থেকে বলছেন, ইমিডিয়েটলি যোগাযোগ করুন। এই সময় যেটা আপনার মিসেসের প্রবলেম রয়েছে, খুব তাড়াতাড়ি উনি ঠিক হয়ে যাবে। নাহলে আলটিমেটলি স্টেজেস বাড়ার পর একটাই অপশন পাবেন, সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট। একদমই তাই। এবং আবারও বলবো, দেখুন স্ক্রিনে যাচ্ছে সেই নম্বর, ইয়েলো বক্সের সেই নম্বরে ফোন করুন এবং আপনারা বলুন কি সমস্যা, সেখান থেকে অবশ্যই সাহায্য পাবেন এবং কোথায় কি চেম্বার রয়েছে সমস্তটাই কিন্তু জানিয়ে দেওয়া হবে। বেশ, এবারে যে বিষয়ে কথা বলবো, ট্রিটমেন্ট প্রসেস অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস, এবং সেটা প্রাইমারি লেভেলে কি ট্রিটমেন্ট এবং পরবর্তীতে একদম অ্যাডভান্স লেভেলে কি ট্রিটমেন্ট রয়েছে সেটা একটু জানাবো। দেখুন, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিসে আমাদের 3টে প্রোটোকল একদম ক্লিয়ার রয়েছে। সেটা হচ্ছে নিদান, পরিবর্জন, শোধন অ্যান্ড সম্মান। আমাদের 3টে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। কেন কি নিদান পরিবর্জন খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে, কেন মানুষকে জানা উচিত যে কী ধরনের খানপান, কী ধরনের লাইফস্টাইল লিড করতে হবে। যোগা, প্রাণায়াম, এক্সারসাইজ খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। বডি ওয়েট বাড়তে দেওয়া যাবে না, কেন কি বডি ওয়েট যাদেরই হাড়ের সমস্যা রয়েছে, ওয়েট বাড়লেই তার সমস্যা দুগুণ বেড়ে যাবে। কেন অলরেডি আপনার হাড়ের সমস্যা রয়েছে, তার উপর আপনি ওয়েট চাপাচ্ছেন, তো অলরেডি সমস্যা বাড়বে। তো খানপান আমাদের খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, যেটা আমরা সবসময় পেশেন্টের সঙ্গে ডিসকাস করি। প্রচুর পেশেন্ট রয়েছে তারা কিন্তু জানে না যে এই ছোটো ছোটো জিনিসগুলো ভুল করার জন্য শরীরে প্রচুর দোষগুলো ইমব্যালেন্স হচ্ছে, দোষগুলো কিন্তু ইমব্যালেন্স হচ্ছে, তার জন্য কিন্তু রোগ আমার অ্যাগ্রাভেট হচ্ছে।
তারপর হচ্ছে আমাদের ডিটক্সিফিকেশন প্রসেস, পঞ্চকর্ম থেরাপি, যেটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট আমরা আয়ুর্বেদে প্রোভাইড করি, কেন কি আমরা প্রচুর ক্রিটিক্যাল পেশেন্ট পাই যাদেরকে কিন্তু আজকে আমরা এই কম্প্যাক্ট ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টদেরকে তাড়াতাড়ি সুস্থ করছি। কেন কি পেশেন্ট ম্যাক্সিমাম দিক থেকে রিজেক্ট হয়ে যাচ্ছে। যেমন আজকে আমি দেখলাম একটা পেশেন্ট অস্টিওপোরোসিস, ওনাকে ডক্টরবাবু ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আপনার কোমরে কিন্তু কোনো জায়গায় আমরা স্ক্রু লাগাতে পারবো না, হাড়ের কন্ডিশন এমন হয়ে গেছে আপনার। সেই জায়গায় কিন্তু আজকে উনি আয়ুর্বেদে ট্রিটমেন্ট করাচ্ছেন, পঞ্চকর্ম থেরাপি, মেডিকেশন। আর ওনাকে আমি বলেছি যে আপনার রিপোর্টটা করে আমি আপনাকে দেখিয়ে দেবো যে আপনি সুস্থ হয়ে গেছে। তো পঞ্চকর্ম থেরাপি আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট। তার সঙ্গে পাশে আমাদের মেডিসিনগুলো রয়েছে, সেই মেডিসিনগুলো যেটা আমাদের রোগের উপর কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে, বাতনাশক মেডিসিনগুলো রয়েছে। তো এই তিনটে লাইন অফ ট্রিটমেন্ট মারফতে কিন্তু আমরা একটা ক্রিটিক্যাল রোগ যেটা অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিসকে আমরা পুরোপুরি রিকভার করি। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন মাথায় এলো, যাদের একদম সেই স্টেজটাতে রয়েছে, যাদের স্পাইনের আকারটাই পরিবর্তন হয়েছে, তারাও কি ধীরে ধীরে কোনোভাবে ঠিক হওয়া সম্ভব? এবং সেটার উত্তরটা জানবো তার আগে একটা ফোন রয়েছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নাবি বলছি, আমি এখানে 24 পরগনা থেকে বলছি। আচ্ছা, আমি আপনার বলছি নাম? আমার প্রস্তাবের সমস্যা, প্রস্তাব করলে জলে, বহু বছরের রোগ। আমাদের এই টিভিতে দেখেছি, দেখে বলছি যে কি করলে সমস্যাটা সমাধান হয়। আচ্ছা, আপনার বয়সটা বলুন। বয়স ওই 32 বছর বয়স। ইউরিন ইনফেকশন হয় বারবার আপনার? হ্যাঁ, প্রস্তাব করলে জলে যন্ত্রণা হয়, এখান থেকে কটকট করে। আচ্ছা, বছরে কবার হয় আমি প্রবলেমটা? অনেক ডাক্তার দেখিয়েছি, রিপোর্ট করেছি, কিছু ধরা পড়ছে না। তো ওরকম প্রস্তাব করলে এত জল আমি সহ্য করতে পারছি না, যেন লঙ্কা বাটা দিলে যেমন জলে না, ওরকম জল। বছরে কবার হয় প্রবলেমটা আপনার? সব মানে সপ্তাহে হয়তো 5-6বার হয়, 2 দিন একদিন ভালো হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি অনেকবার পরীক্ষা করেছেন? হ্যাঁ, পরীক্ষা করেছি, সব ডাক্তারবাবুদের রিপোর্ট দেখছি, ডাক্তারবাবু বলে রিপোর্ট পরিষ্কার ভালো আছে, জল খান, জল খেলে ভালো হয়ে যাবে, কিন্তু তো কিছু তো হচ্ছে না। কি কি পরীক্ষা করেছেন আপনি? ইউরিন টেস্ট করেছি, ডাক্তারবাবুরা যে টেস্টগুলো লিখে দিয়েছে সেই সব কিছু টেস্ট করেছি। আমি তো জানি না কি কি টেস্ট করেছে, একটু বলুন আমাকে কি কি নামগুলো টেস্ট বলতে করেছেন। পারবেন টেস্টের? টেস্টের কাগজগুলো আর হারিয়ে গেছে, আর এখন নিয়েই মানে অনেকদিন হয়ে ঠিক গেছে, আছে আর ঠিক আছে নিয়ে ঠিক আছে, আসি। বুঝতে পেরেছি। দেখুন, এইভাবেই কিন্তু আপনারা রোগকে নিয়ে সারা জীবন ক্যারি করেন। আপনি যখন অনেকটা টেস্ট করেছেন, অনেক ডক্টরবাবুকে দেখিয়েছেন, আর আপনি নিজেরটাই জানেন না যে কী সমস্যা রয়েছে, তাহলে আপনি কোথা থেকে আপনি সলিউশনটা পাবেন? ইউটিআই যে প্রবলেমটা রয়েছে তার ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে। যারা রিকারেন্স বারবার ফেস করে, আর স্পেসিফিকলি ইউটিআই মহিলাদের বেশি হয়, তো আপনাকে একটাই কাজ করতে হবে, সমস্ত রিপোর্ট রয়েছে, না থাকলেও আপনি একবার আমাদের চেম্বার ভিজিট করুন, যা যা পরীক্ষা নিরীক্ষা করাতে হবে আমরা করিয়ে আপনাকে বলে দেবো যে কী প্রবলেম হয়েছে। আর এর কিন্তু পার্মানেন্ট সলিউশন রয়েছে। আপনি প্রত্যেক 12 মাসেই আপনি এই প্রবলেমটা ফেস করছেন, আয়ুর্বেদে ট্রিটমেন্ট করান, পুরোপুরি নির্মূল হয়ে যাবেন আপনি। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং যে বিষয়ে জানতে চাইছিলাম যে তাহলে সেই পর্যায়ে গেলেও ফিরে আসা সম্ভব আয়ুর্বেদের হাত সমস্ত ধরে? দেখুন, যে কোনো স্টেজে আপনি আয়ুর্বেদে হাত ধরবেন, আর আমি বলবো আপনাকে আয়ুর্বেদ আপনাকে কিন্তু কোনোদিন নিরাশ করবে না। আচ্ছা। আয়ুর্বেদ আপনাকে সবসময় পজিটিভ রেজাল্ট দেবে। বেশ, এবং যে বিষয়টি আমরা বুঝলাম, আজকের যে বিষয় ছিল কি কি গাফিলতি এবং কি কি করলে আমরা এই বিষয়টি, সমস্যাকে দূরে রাখতে পারবো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, অসংখ্য ধন্যবাদ ডক্টরকে।